আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। আয়েশা, স্যার পরীক্ষার হলে যে আমাকে বললেন পরীক্ষার পরে আপনার সঙ্গে দেখা করতে। স্যার, তুমি সেই মেয়ে? আয়েশা, হ্যাঁ স্যার, আমি সেই মেয়ে। স্যার, তুমি যদি কোনো চাকরি করতে চাও তাহলে আমাকে বলতে পারো। আমার সন্ধানে একটা মহিলা মাদ্রাসা আছে। তোমার লেখাপড়ার জন্য যে খরচ বহন করা লাগবে সেটা হয়তো তুমি বহন করতে পারবে না, তাই তোমাকে বললাম তুমি চিন্তা করে দেখতে পারো। মাদ্রাসায় তুমি জেনারেল বিষয়গুলো ক্লাস নিবে আর কি। আয়েশা, আমি ভেবে আপনাকে আগামীকাল বলবো। স্যার ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়িতে যাও। আয়েশা আর সুমাইয়া তারপর বাড়িতে চলে গেল। আয়েশা বাড়িতে এসে মনে মনে ভাবতেছে, আমি কি স্যারের কথা শুনে চাকরি করব নাকি এইভাবে থাকবো? এইভাবে আর কতদিন চলবো? একদিন তো কিছু করে টাকা ইনকাম করে লেখাপড়া করা লাগবে। তার চেয়ে বরং এখনই চাকরিটা করি, আর টাকাও হবে হালাল। তারপর আয়েশা সুমাইয়ার কাছে কল দিল। আয়েশা, আসসালামু আলাইকুম। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, কি করিস? সুমাইয়া, শুয়ে আছি রে। আয়েশা, তোর থেকে একটা পরামর্শ নেওয়ার জন্য ফোন দিলাম। সুমাইয়া, কি পরামর্শ নিবি? আমি কি তোকে কোনো পরামর্শ দিতে পারবো নাকি? আয়েশা, আরে পারবি। সুমাইয়া, কি বিষয়ে পরামর্শ নিবি? আয়েশা, স্যার যে বললো একটা চাকরি নিয়ে দিবে, আমি কি করবো এখন? স্যারের কথা চাকরি করবো নাকি এভাবে থাকবো? এইভাবে আর কতদিন চলবো? আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরিটা করবো, এখন তুই বল কি করি? সুমাইয়া, তুই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস। আয়েশা, আরে তুই বল আমি কি করব? সুমাইয়া, ঠিক আছে, তুই যেটা সিদ্ধান্ত নিয়েছিস সেটাই কর। আয়েশা, ঠিক আছে তাহলে এখন থাক, ক্ষুধা লাগছে, ফ্রেশ হয়ে খাবার খাবো। তারপর আয়েশা খাবার খেয়ে পড়তে বসলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আয়েশার বাবা মা মারা যাওয়ার দিনে তার যে আত্মীয় স্বজন এসেছিল তারা আর কেউ কোনোদিন তার খোঁজ খবর নেয়নি। আয়েশা বাড়িতে একা থাকায় এলাকার কিছু খারাপ ছেলেরা আয়েশার বাড়ির চারপাশে ঘুরঘুর করে সবসময়। বর্তমানে আমাদের সমাজে এরকম এতিম মেয়ে বা কোনো ছেলে যদি বাড়িতে বউ রেখে বিদেশ চলে যায়, তাহলে এলাকার কিছু জানোয়ার ওই মেয়েগুলোকে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের সঙ্গে জিনা করে। তাদের তো কপাল ভালো, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলতো তাহলে বুঝতি জিনার শাস্তি কিরকম। অথচ এই ধরনের মেয়ে অথবা নারীরা ছিল এলাকার মানুষের কাছে আমানত, যতদিন পর্যন্ত ওই নারীর স্বামী তার কাছে না আসে আর ওই এতিম মেয়ের বিয়ে না হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নাকি নারী, অথচ দেশের অন্য নারীদের সম্ভ্রমের নিরাপত্তা নেই। তাহলে এতদিন কি করলেন? আজ পর্যন্ত নিজে অন্য নারীর সম্ভ্রমের নিরাপত্তা দিতে পারলেন না। স্বামীর সাথে স্ত্রী ঘুরতে গিয়ে ধর্ষণ হয়, খোঁজ নিয়ে দেখলাম কে করেছে সোনার ছেলেরা। কিছু আর বললাম না, আপনাদের সকলকে আল্লাহ বিবেক দিয়েছে, একটু ভাবুন। এভাবে কেটে যায় আয়েশা রাতটা। পরের দিন কলেজ গিয়ে হুজুর স্যারের সঙ্গে দেখা করে। আয়েশা, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, স্যার আমি গতকালকের ওই মেয়ে। স্যার, ও আয়েশা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তা কেমন আছো? আয়েশা, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তুমি কি ভাবলে? আয়েশা, জি স্যার, আমি চাকরিটা করব। স্যার, তা কবে থেকে যাবা মাদ্রাসায়? আয়েশা, কবে থেকে গেলে ভালো হবে স্যার? স্যার, তোমার ইচ্ছার উপর সেটা নির্ভর করবে। আয়েশা, ঠিক আছে স্যার, আমি আগামীকাল থেকে তাহলে মাদ্রাসায় ক্লাস করাবো। তারপর আয়েশা আর সুমাইয়া চলে গেল পরীক্ষার হলে পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়া শেষ হলে তারা চলে যায় বাড়িতে। পরের দিন আয়েশা কলেজে পরীক্ষা দেওয়া শেষ হলে চলে যায় মাদ্রাসায় ক্লাস নেওয়ার জন্য। মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার অফিস রুমে গিয়ে বসে আছি, তখন মাদ্রাসার অন্য এক শিক্ষিকা এসে বলল, শিক্ষিকা, কে আপনি? আপনার কি কেউ মাদ্রাসায় পড়তে আসে নাকি, যে তার সঙ্গে দেখা করতে এসেছেন? আয়েশা, না, কেউ মাদ্রাসায় পড়তে আসে না। শিক্ষিকা, তাহলে এখানে কেন আসছেন? আয়েশা, আমাকে এই স্যার এখানে পাঠিয়েছেন। শিক্ষিকা, এবার চিনেছি আপনাকে, স্যার আমাকে সব বলেছে। আয়েশা, ও আচ্ছা। শিক্ষিকা, তোমার নামটাই তো ভুলে গেছি। আয়েশা, আমার নাম আয়েশা। শিক্ষিকা, আমার নাম তিশা। আয়েশা, ও আচ্ছা। তিশা, আসেন আপনাকে আপনার ক্লাসরুম দেখিয়ে দিয়ে আসি। তারপর আয়েশা ওনার সঙ্গে চলে গেল ক্লাসরুমে। সেদিনের মতো ক্লাস শেষ করে বাড়িতে এসে খাবার খেয়ে শুয়ে আছি, হঠাৎ দেখি মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। মেসেজে লেখা ছিল,